মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রুদ্রছায়া। আজকে উপন্যাসটির পঞ্চম পর্ব। ভরপেট খাওয়ার পর ছদ্রুল ব্যাপারের শরীর সবসময় হাঁসফাঁস করে, নিঃশ্বাসেও সামান্য কষ্ট হয়। আজ সেরকম কিছু হচ্ছে না, শরীর ঝরঝরে লাগছে। একটা পান খাওয়া দরকার, কাঁচা সুপারির সঙ্গে কড়া জর্দা, ডাবল অ্যাকশন। এই গ্রামে চা পান সিগারেটের দোকান এখনো চোখে পড়ছে না। আছে নিশ্চয়ই, এখানকার গ্রাম আর আগের মতো না। পান ফুরিয়ে গেল তো গালে হাত দিয়ে অপেক্ষা করো হাটবারের জন্যে। বুধবার হাট, বুধবারের আগে পান পাওয়া যাবে না। সে গ্রাম এখন আর নেই। ছদ্রুল ব্যাপারী মৌলানার ঘর থেকে বের হতেই তার সঙ্গের লোকজনদের দেখা পেল। তারা আশেপাশেই ঘাপটি মেরেছিল। তাদের দায়িত্ব ছদ্রুল ব্যাপারীকে ছায়ার মতো অনুসরণ করা। তারা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে। তাদের একজনের সঙ্গে পিস্তল আছে, চোরাই পিস্তল না, লাইসেন্স করা পিস্তল। পিস্তলের দাম 7,000 টাকা, আর লাইসেন্স বের করার ঘুষের দাম 1,10,000। অস্ত্রশস্ত্র ছাড়া বের হওয়া ছদ্রুল ব্যাপারীর মতো মানুষের সমস্যা হয়ে গেছে। চারিদিকে শত্রু। আগে শত্রু মিত্র চেনা যেত, এখন তাও যায় না। মিত্র ভাবে যে খুব কাছে আসে, দেখা যায় সে মহাশত্রু। গত 4 বছরে 2 বার ছদ্রুল ব্যাপারীকে খুন করার চেষ্টা করা হয়েছে। প্রথমবার তো মেরেই ফেলেছিল, বর্ষা পেটে ঢুকিয়ে এপুর ওপর করে দিয়েছিল। সেই আঘাত সামলানো গেছে। দ্বিতীয়বার অবশ্য প্রথমবারের মতো ভয়ঙ্কর হয়নি, তবে হতে পারত। এখন ছদ্রুল ব্যাপারী অনেক সাবধান, তবে সাবধান হয়েও লাভ নেই। কপালে যা থাকবে তাই হবে। বেহুলার মতো সাবধান স্ত্রীর স্বামীকেও সাপের কামড় খেতে হয়েছে। লোহার ঘর বানিয়েও রক্ষা হয়নি। তারপরও যতটুকু পারা যায় সাবধান থাকা। ছদ্রুল ব্যাপারী একজনকে কাঁচা সুপারি জর্দা দিয়ে পান আনতে পাঠালেন। সেই সঙ্গে বলে দিলেন মাহফুজকে খবর দিতে। মাহফুজের সঙ্গে জরুরি আলাপগুলো সেরে ফেলা দরকার। আলাপটা ক্লাব ঘরে হবে। ক্লাব ঘরের উঠোনে না হয়ে ঘরের ভেতর হবে। উটকো মানুষ যেন না থাকে। যদিও জরুরি সব আলাপ অনেক মানুষের সামনে হওয়া দরকার, যাতে সাক্ষী থাকে। ছদ্রুল ব্যাপারী ক্লাব ঘরের দিকে রওনা হলেন। মাহফুজের সঙ্গে কথা বলবেন, ভাঙা মসজিদটা দেখবেন। নতুন একটা মসজিদ এই গ্রামে করে দেয়া যায়। মসজিদ বানিয়ে দেওয়ার কথা কেউ এখনো তাকে বলেনি। না চাইলে তিনি কিছু দেন না, তার কাছে চাইতে হবে। বিকেলে যাবেন সুলতান সাহেবের সঙ্গে কথা বলার জন্যে। তারপর সন্ধ্যায় টিপু সুলতান নাটক। ভুজঙ্গবাবুর অনেক নামডাক। তার নাটক আগে দেখা হয়নি, এইবার দেখা যাবে। তিনি সোনার একটা মেডেল শ্যাকরার দোকান থেকে নিয়ে এসেছেন। যার অভিনয় ভালো হবে তাকে দেবেন। মেডেল ভুজঙ্গ পাবে, এটা তো বলা বাহুল্য। আরেকটা মেডেল থাকলে ভালো হতো, মেয়েটাকে দেয়া যেত। নাটকের মাঝখানে সোনার মেডেল ডিক্লেয়ার করা আনন্দময় ঘটনা। চারিদিকে হইচই পড়ে যায়। নাটক যারা করে তাদের চেয়ে মেডেল যে দিচ্ছে সে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ছদ্রুল ব্যাপারে ঠিক করলেন আরেকটা মেডেল কিনতে কাউকে পাঠাবেন। মেডেল যে দিতেই হবে এমন কোনো কথা নেই, হাতে থাকলো। এমনও তো হতে পারে তিনি নাটক দেখতেই গেলেন না। মানুষেরা সিদ্ধান্ত অতি দ্রুত বদলায়। জোয়ার ভাটা হয় নির্দিষ্ট সময়ে। মানুষের জোয়ার ভাটার কোনো সময় নেই, নিয়মও নেই। এই জোয়ার এই ভাটা। আবার উল্টোটাও হয়, এই জোয়ার এরপর আবার জোয়ার, তারপর আবারও জোয়ার, ভাটার দেখা নেই। আজকে ছদ্রুল ব্যাপারীর কপাল ভালো যাচ্ছে। পান খাচ্ছেন অথচ পান ঝাল লাগছে না। তার জিভে কি যেন হয়েছে বলে পান খেতে পারেন না, ঝাল লাগে। ডাক্তার বলেছে ভিটামিন বি এর অভাব। সেই ভিটামিনও গাদাখানি খেয়ে দেখেছেন, লাভ হয়নি। তাকে পান খেতে হয় খুব কষ্ট করে। আজ কষ্ট হচ্ছে না। একটু পর পর পানের পিক ফেলতে হচ্ছে না। পানের পিকেও ঝাল নেই। আশ্চর্য তো। তিনি বসে আছেন ক্লাব ঘরের ভেতরে। জরুরি কিছু আলোচনা করবেন মাহফুজের সঙ্গে। মাহফুজ তার সামনে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা ব্যাপারে চিন্তিত। তার নাটকের জোগাড়যন্ত্রে বোধহয় ঝামেলা হয়েছে। ভুজঙ্গ শেষ মুহূর্তে জানিয়েছে তার পাতলা পায়খানা হচ্ছে, সে আসতে পারবে না। ক্লাব ঘরের দরজা জানালা বন্ধ। ক্লাব ঘরের বাইরে ছদ্রুল সাহেবের লোকজন হাঁটাহাঁটি করছে। একজন শুধু ভেতরে।
তার বগলে চামড়ার একটা ব্যাগ, তার গায়ে ছাই রঙের চাদর। চাদর দিয়ে সে চামড়ার ব্যাগ ঢেকে রাখার চেষ্টা করছে। মাঝে মধ্যে ব্যাগের কোনা বেরিয়ে পড়ছে। সে তৎক্ষণাৎ অতিরিক্ত ব্যস্ততায় গায়ের চাদরে ব্যাগ ঢাকছে। ছডরুল ব্যাপারী একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করলেন, মাহফুজ মিয়া, কেমন আছো? মাহফুজের নামের শেষে মিয়া নেই। ছডরুল ব্যাপারী তার পছন্দের মানুষদের নামের শেষে আদর করে মিয়া যুক্ত করেন। মাহফুজকে তার পছন্দ হয়েছে। মাহফুজ চিন্তিত গলায় বলল, জি ভালো। তোমারে চিন্তিত লাগছে কেন? জি না, আমি চিন্তিত না। ভুজঙ্গ এখনো আসে নাই? জি না, তার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। মাঝে মাঝে এরকম হয়, অ্যাসিস্ট্যান্ট আসে, আসল আর আসে না। তখন কি করা লাগে জানো? তখন অ্যাসিস্ট্যান্টকে ধরে মাইর দিতে হয়, গরু চোরের মাইর, বস্তার ভিতরে ঢুকায় মাইর, শরীরে দাগ পড়ব না। এই বলে ছডরুল ব্যাপারী হাসতে লাগলেন। মাহফুজ কিছু বলল না। ছডরুল ব্যাপারী হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। মাহফুজ বলল, আপনার কি ইস্কান্দার আলীর সঙ্গে দেখা হয়েছে? ছডরুল ব্যাপারী বললেন, দেখা হয়েছে, তার সঙ্গে খানাপিনা করলাম। বোকা লোক, তবে বোকা লোকরাই সংসারে ঝামেলা তৈরি করে। বুদ্ধিমান লোকদের কাছ থেকে সাবধান থাকার দরকার নেই। বুদ্ধিমান লোকরা নিজেরা ঝামেলা থেকে দূরে থাকতে চায়, তাই ঝামেলা করে না। বোকারা এসব বুঝে না বলে ঝামেলা করে। ইস্কান্দার আলীর বিষয়ে তোমাকে সাবধান করে দিলাম। একে গ্রামে রাখা ঠিক না। এখন আমি কাজের কথা শেষ করি। তুমি এমন চিন্তিত মুখ করে বসে থাকবে না, চিন্তা দূর করো, সহজভাবে বসো। মাহফুজ সহজ হয়ে বসার চেষ্টা করল। ছডরুল ব্যাপারে সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমারে আমি সর্বমোট 10 লাখ টাকা দিব। 6 লাখ নগদ, বাকি 4 লাখ টাকার দিব ইট সুরকি। আমার ইটের ভাটা আছে, সেখান থেকে ইটা আনবা। আনার খরচ তোমার। সৎ কাজ করে আমি বেহেশতে যাব, হুরপুরেদের সাথে রংঢং করব, এই ইচ্ছা আমার নাই। পরের টাকায় সৎ কাজ করে তুমি যদি বেহেশতে যাইতে পারো, যাও, সেটা তোমার ব্যাপার। আমি আর 10টা লোকের মতো না, মুখে বলবো এত টাকা দিলাম, তারপর আর খোঁজ নাই। আমি যা করি নগদ নগদ করি। তোমার 6 লাখ টাকা আমি নিয়ে আসছি। ওই কালো চামড়ার ব্যাগে টাকাটা আছে। টাকা গোনার দরকার নাই, টাকা গোনা আছে। তোমাকে কোনো রসিদও দিতে হবে না, আমি তোমারে পুরোপুরি দিলাম। আমি তোমার বিষয়ে অনুসন্ধান করেছি, তুমি বেতাল কিছুই করবা না, টাকা নষ্ট হবে না। ঠিক বলেছি? জি, ঠিক বলেছেন। স্কুল কলেজের কাজ শুরু করে দাও। যদি কোনোদিন ঠেকে যাও, আমি বেঁচে থাকলে আমার কাছে আসবা। পথের ফকির লোক যারা কোটিপতি হয়, তারা খুবই টাকার মায়া থাকে। একটা পয়সা খরচ করতে তাদের কলিজায় লাগে। আমার হয়েছে উল্টো, আমার কলিজায় কিচ্ছু লাগে না, কারণ আমার কলিজা নাই। যাই হোক, এখন তোমার একটা প্রশ্ন করি, বলো দেখি, আমি যে এত টাকা দান খয়রাত করি, কেন করি? পুণ্যের আশায় যে করি না, এটা তো তোমাকে আগেই বললাম। তাহলে করি কেন? জানি না। এইসব করি যাতে লোকজন আমার দিকে অন্যভাবে চায়, আমাকে দেখে যেন ফিসফিস করে বলে, ওই যায় ছডরুল ব্যাপারী। তোমার স্কুল কলেজ তৈরি হবার পর আমি একদিন স্কুলের সামনে রাস্তা দিয়ে লুঙ্গি পরে স্পঞ্জের স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে যাব। তখন স্কুলের সব ছাত্র শিক্ষক পড়া বন্ধ করে আমারে দেখবে, ফিসফিস করে বলবে, ছডরুল সাহেব যায়। এই ফিসফিসানি শোনার জন্য করি, বুঝলা? জি। আচ্ছা, এখন অন্য একটা বিষয়। নাটকের যে মেয়েটারে তুমি এনেছ, তার নাম যেন কি? চিত্রা। চিত্রা? আমি প্রথমে ভুল শুনেছিলাম, আমি শুনেছিলাম চিতা। অবাক হয়ে ভেবেছিলাম বাঘের নামে মেয়ে ছেলের নাম হবে কেন। যাই হোক, এই মেয়ে তুমি ময়মনসিংহ থেকে এনেছ? জি। সে ময়মনসিংহ যাবে কবে? কাল তাকে আমি দিয়ে আসব। ছডরুল ব্যাপারী হাই তুলতে তুলতে বলল, তোমার দিয়ে আসার দরকার নেই, আমি নিজে কাল ময়মনসিংহ যাব। আমি তারে যেখানে যেতে চাই দিয়ে আসব, তোমার দায়িত্ব শেষ। সব দায়িত্ব এখন আমার। তুমি তারে নাটকের শেষে আমার ওখানে পৌঁছাই দিবা, ঠিক আছে? থাক, তোমার পৌঁছায় দেওয়ার দরকার নাই, আমার লোকজন তারে নিয়ে যাবে। মাহফুজ খুবই অবাক হয়ে তাকালো। মনে হচ্ছে সে কথাগুলোর অর্থও ধরতে পারছে না। ছডরুল ব্যাপারী হাসি মুখে বললেন, আমার কথা শুনলে তুমি মনে হয় খুব অবাক হইলা।
জি, অবাক হয়েছি। অবাক হওয়ার কিছু নেই। এই ধরনের মেয়েরা নাটকের বাইরেও এইভাবে কিছু বাড়তি রোজগার করে। এতে তারা নিজেদের সংসার ভালো চলে, আর আমার মতো দুষ্ট লোকরাও কিছু সুবিধা হয়। মেয়েটা এরকম না। তোমার কাছে হয়তো না। তোমার কাছে এই মেয়ে ভালো ভালো কথা বলেছে, আমার সাথে বলবে না। যাই হোক, তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত হইও না। এই মেয়ের সঙ্গে কথাবার্তা যা বলার আমার লোকজন বলবে। তারপর যদি এই মেয়ে আমার সঙ্গে ময়মনসিংহ যেতে চায়, আমার সঙ্গে যাবে। আর যদি যেতে না চায়, থাকবে। জোর জবরদস্তির কোনো ব্যাপার নাই। সবই হবে আপোষে। এতে কি তোমার অসুবিধা আছে? জি, অসুবিধা আছে। আমি মেয়ের মাকে কথা দিয়ে এসেছি, আমি নিজে তাকে পৌঁছে দিয়ে আসব। তুমি তোমার কথা রাখার চেষ্টা করো। তুমি তোমার কাজ করার চেষ্টা করবে, আমি আমার কাজ করার চেষ্টা করব। মাহফুজের মাথার যন্ত্রণা শুরু হয়েছে। পান ঘেঁচার মতো শব্দ হচ্ছে, খটখট খটখট। দাদিজান শুধু যে পান খাচ্ছেন তাই না, মনে হচ্ছে মুচকি মুচকি হাসছেনও। এখন মনে হচ্ছে কথাও বলছেন। আবু, ও আবু, কি হইছে? দাদিজান চুপ করেন, আমি বিপদের মধ্যে আছি। তোরে বলছিলাম না, মেয়েটারে নিয়ে আইসা ভালো করস নাই? বলছিলাম কি বলি নাই? হ্যাঁ, বলছিলেন। এখন দেখতেছস কত বড় বিপদ? দেখতেছি। বৃদ্ধা পান ঘেঁষে যাচ্ছেন। খটাখট খটখট শব্দ হচ্ছে। মাহফুজের মাথায় যন্ত্রণা ক্রমেই বাড়ছে। ছোট্টুল ব্যাপারী বললেন, তোমার কি শরীর খারাপ করেছে? মাহফুজ কিছু বলল না। ছোট্টুল ব্যাপারী নিচু গলায় বললেন, তোমার চোখ টকটকা লাল। আমার মাথায় যন্ত্রণা। বেশি? হ্যাঁ, বেশি। আমার কথাবার্তা শুনে কি মাথার যন্ত্রণা শুরু হয়েছে? জি। তাহলে আমি খুবই শর্মিন্দা। যাই হোক, তুমি টাকাটা নাও, নিয়ে চলে যাও। মাহফুজ বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আপনার টাকা আমি নিব না। ছোট্টুল ব্যাপারী মাহফুজের কথায় চমকালেন না, বা বিস্মিতও হলেন না। মনে হয় তিনি ধরেই নিয়েছিলেন মাহফুজ এই ধরনের কথা বলবে, কিংবা তিনি যে কোনো ধরনের কথা শুনে অভ্যস্ত। তুমি আমার টাকা নিবে না? জি না। কেন? আমি দুষ্ট লোক বলে? আমি যে দুষ্ট এটা তো তুমি আগেই জানতে। জানার পরেও তো টাকার জন্য গিয়েছ, যাও নাই? মাহফুজ হাঁ-সূচক মাথা নাড়ল। ছোট্টুল ব্যাপারী সহজ গলায় বললেন, মানুষ মন্দ হয়, মানুষের টাকা মন্দ হয় না। টাকার গায়ে ভালো মন্দ লেখা থাকে না। ভালো মানুষের টাকা দিয়েও যেমন অতি মন্দ কাজ করা যায়, মন্দ মানুষের টাকা দিয়েও অতি ভালো কাজ করা যায়। এই দেশের বেশিরভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা কারা করেছেন? পয়সাওয়ালা লোকেরা করেছেন। যাদের প্রচুর টাকা পয়সা থাকে, তারা সেই টাকা পয়সা কিভাবে জোগাড় করে? নানান ফন্দি ফিকির করে জোগাড় করে, ধান্দাবাজি করে জোগাড় করে, কালোবাজারি করে তারপর জোগাড় করে। অতি সৎ যে মানুষ, তার ঘরে টাকা জমে না। বুঝেছ? সৎ মানুষের ডাল থাকে তো নুন থাকে না। জি, বুঝেছি। কাজেই ধরে নিতে পারি, এই দেশের বেশিরভাগ সৎকর্ম করা হয়েছে নষ্ট মানুষের দানে। যুক্তি কি তুমি মানো? মানি। এখন তাহলে আমার টাকা নিতে তোমার অসুবিধা নাই? আমার অসুবিধা আছে, আমি আপনার টাকা নিব না। মাথার ভেতর খটখট শব্দটা বাড়ছে। বুড়ি বড় যন্ত্রণা করছে। বুড়ি আবার কথা বলা শুরু না করলেই হয়। মাহফুজ উঠে দাঁড়ালো। ছোট্টুল ব্যাপারী বললেন, চলে যাচ্ছ নাকি? মাহফুজ বলল, জি। আচ্ছা, ভালো। সৎ কাজ সৎ অর্থে করাই ভালো। তোমার চোখ যেরকম লাল হয়েছে, তোমাকে দেখে ভয় লাগছে। বাড়িতে গিয়ে বিশ্রাম করো। ছোট্টুল ব্যাপারী একজনকে সোনার মেডেল কিনতে পাঠিয়ে দিল। তার এখন ঘুম ঘুম পাচ্ছে। ক্লাব ঘরে খাট পাতা আছে, কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যায়। মাহফুজ ক্লাব ঘর থেকে বের হলো। সে ঠিকমতো পা ফেলতে পারছে না। সব কেমন এলোমেলো লাগছে। লক্ষণ ভালো না। তার শরীর এখন অতি দ্রুত খারাপ করবে। চোখ হবে পাকা করমচার মতো লাল। সে রোদের দিকে তাকাতে পারবে না। তার দাদিজান মাথার ভিতরে এসে পান হেসতে হেসতে কথা বলা শুরু করবে। বুড়ো বুড়ি এমনিতেই কথা বেশি বলে। মৃত্যুর পর বুড়ির কথা বলা খুব বেড়েছে। বুড়ির সবকিছুতেই নাক গলাতে হবে, সব বিষয়েই কথা বলতে হবে। বুড়ির কোনো কথা এখন শোনার দরকার নেই।
বুড়ি উল্টাপাল্টা কথা বলতে থাকুক, সে শুধু শুনে যাবে, জবাব দেবে না। বুড়ি মাথার ভেতর ডেকে উঠল, আবু, ও আবু। মাহফুজ জবাব দিল না। বুড়ি তাতে দমবার পাত্রী না, সে ডেকেই যাচ্ছে। বাধ্য হয়ে মাহফুজ একসময় বলল, কি চাও? বুড়ি বলল, আমি কিছু চাই না, তুই ভয় পাইছস? ভয় পাবো কি জন্যে? ছোট্টুল ব্যাপারের সাথে বিবাদ করছস, ভয় তো পাওনেরই কথা। হ্যাঁ, তোরা চাইটা খাইয়া ফেলবো। হ্যাঁ হইল 4টে খাউড়া। চুপ করো। তোর একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বুড়ির বুদ্ধি তুই শুনবি? না। তাইলে আর বুদ্ধি দিয়া লাভ কি? কোনো লাভ নাই, তুমি তোমার পান খাও। আচ্ছা। বুড়ি পান ঘেঁচা শুরু করলো, খটখট খটখট। এর চেয়ে বুড়ির কথা শোনা ভালো ছিল। বাঁশের চোঙে পান ঘেঁচার শব্দ অসহ্য লাগছে। সেই বাঁশও পাটা বাঁশ, একসঙ্গে 2-3 রকম শব্দ হচ্ছে। ও আবু, আবু। নাটক বাদ দে, মাইয়াটারে তার মার কাছে পাঠাইয়া দে, এখন লইয়া রওনা দে। তোর সাথে বাদাইম্মা কিছু পোলাপান আছে, এরারে সাথে কইরা নে। নাটক করব না? দূর বেটা নাটক, জানে মাসলে নাটক থিয়েটার। এইসব কথা বললা লাভ নাই দাদি যান, নাটক হবে। প্লের নাম টিপু সুলতান। নাটকের শেষে ছোটুল ব্যাপারে যখন মেয়ে তুললে নিয়ে যাবে, তখন তুই কি করবি? দুনিয়া কি অত সোজা দাদি যান? হরে বেটা, দুনিয়া সোজা। যারা টাকার পয়সা আছে, ক্ষমতা আছে, এরা দুনিয়াটারে সোজা বানাইয়া ফেলতে পারে। ছোটুল ব্যাপারে 2টা খুন করছে, তার কিছু হইছে? কিছুই হয় নাই। তুমি চিত্রারে ময়মনসিংহ পাঠিয়ে দিতে বলতেছ? আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই তো আমার বুদ্ধি শূন্য হাসবি। তাই আমি বুড়ি মানুষ, মনে যেটা আসে কইয়া ফেলি। আমার কথায় হাসনেরও কিছু নাই, কান্দনেরও কিছু নাই। তোমার বুদ্ধিটা কি? মাইয়াটারে বিবাহ কইরা ফেল। কি কইলা? ইস্কান্দার মাওলানারে খবর দিয়ে আন তুই। গোসল কইরা একটা পাঞ্জাবি পিন্দা ফেল। ঈদের পাঞ্জাবিটা আছে না? দাদি যান, চুপ করেন। মাইয়াটার তো তোর পছন্দ হইছে। কে বলছে পছন্দ হইছে? আচ্ছা যা, পছন্দ হয় নাই। মাইয়াটা বিপদে পড়ছে, তারে বাঁচাইবি না? মাইয়াটারে বিবাহ করলে তোর লাভ বিনে ক্ষতি নেই, তোর মহালাভ। কি লাভ? ভাড়া কইরা নাটকের মেয়ে আননের দরকার হবে না, ঘরেই আছে নাটকের মেয়ে। এই বলে দাদিজান হাসতে লাগলেন। খবরদার দাদি, হাসবা না। আচ্ছা যা, হাসবো না। তুই এক কাম কর, ছোট্রুল ব্যাপারে গিয়া ক মেয়েটারে তুই বিবাহ করতেছস। ছোট্রুল লোক খারাপ, তাই বললে ঘরের বউ নিয়ে চইলা যাবে না। আর কথা না দাদি, চুপ। আচ্ছা যা, চুপ করলাম। পানও খাইতে পারবা না, পান খাওয়া খাওয়াই বন্ধ। এইটা তো পারবো না রে বেটা। বুড়ি পান ঘেঁচা শুরু করলো। মাহফুজ এলোমেলো পা ফেলে তার বাড়ির দিকে রওনা হলো। হাঁটা দূরের কথা, সে দাঁড়িয়েও থাকতে পারছে না। বাড়িতে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে হবে। অথচ তার এখন প্রাইমারি স্কুলের দিকে যাওয়া দরকার। স্কুলের মাঠে স্টেজ বানানো হচ্ছে। শামসু আছে স্টেজের দায়িত্বে। শামসুর কাজ খুবই গোছানো, কোনো রকম ঝামেলা হবে না। তারপরও খোঁজ নেওয়া দরকার। কিছু চেয়ারের ব্যবস্থা করতে হবে। বিশিষ্টজনরা আসবেন, তারা তো আর পা লেপটে চাটাইয়ের উপর বসবেন না। মেয়েদের বসার জন্য আলাদা জায়গা করার জন্য বলা হয়েছে। পুরুষ এবং মহিলাদের মাঝখানে চিকের পর্দা থাকার কথা। চিকের পর্দা পাওয়া যাচ্ছে না। হ্যাজাকের জন্য একজনকে নেত্রকোনা পাঠানো হয়েছে। যাকে পাঠানো হয়েছে সে কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারে না। যে কাজে কোনো ঝামেলা নেই সেই কাজেও সে ঝামেলা পাকায়। হ্যাজাক সে নিয়ে আসবে ঠিকই, দেখা যাবে মেন্থল আনেনি। নাটকের লোকরা রাতে খাবে। নাটক শুরু করার আগে হালকা কিছু খাবে, শেষ হবার পর ভালো মতো খাবে। খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে মনিরুদ্দিনকে। সে কি করলো না করলো তার খোঁজ নেওয়া দরকার। ভুজঙ্গবাবুকে আনার জন্যে মনিরকে পাঠানো হয়েছে। ভুজঙ্গবাবু আবার জিনিস না খেয়ে স্টেজে উঠতে পারেন না। স্টেজে ওঠার আগে 1 গ্লাস কেরোসিন হলেও তাকে খেতে হবে। মনির যদি বুদ্ধি করে 2-1 বোতল নিয়ে আসে তাহলে সমস্যা নেই, না আনলে আরেকজনকে নেত্রকোনা পাঠাতে হবে।
মাহবুজ হাঁটতে শুরু করলো। কোনো কিছু নিয়েই সে এখন দুশ্চিন্তা করবে না। সে চোখ বন্ধ করে সন্ধ্যা না হওয়া পর্যন্ত শুয়ে থাকবে। মাহবুজ, খাড়াও, তুমি দেখি আন্ধার মতো চলতেছ। আমার সামনে দিয়া গেলা, আমারে দেখলা না। মাহবুজ থমকে দাঁড়ালো। ক্ষুব্ধ মুখে গনি মিয়া দাঁড়িয়ে আছেন। রোদ তেমন নেই, তারপরও একজন তার মাথার উপর ছাতা ধরে আছে। মাহবুজ লজ্জিত গলায় বলল, গনি চাচা, আমার দিশা নাই, শরীরটা খুব খারাপ করছে, মনে হয় জ্বর আসতেছে। তোমার শরীর যে খারাপ এটা বুঝতেছি, চোখ লাল। গনি মিয়া কি বলছেন মাহবুজের কানে ঢুকছে না। সে দাঁড়িয়ে কথাগুলো শোনার চেষ্টা করছে। লোকমুখে শুনতেছি চড্ডুল ব্যাপারে 10 লাখ টাকা নগদ দিতেছে, ঘটনা কি সত্য? আমি এখনো কিছু জানি না। দিলে আমি আশ্চর্য হব না। পথের পকেট থেকে পয়সা হইছে, এই জন্য পয়সা লোকজনকে দেখাইতে চায়। চড্ডুল ব্যাপারীর মা বাজারের নটিবেটি ছিল, এইটা তো জানো। টাকা দেখাইয়া মার কলঙ্ক ঢাকতে চায়। টাকায় কলঙ্ক ঢাকে না। চাচা, আমি যাই, শরীরটা খুব খারাপ লাগছে। শোনো মাহবুজ, সুলতান সাহেবের সাথে আমার বসার ব্যবস্থা রাখবা। গ্রামে আমার ইজ্জত আছে, এইটা খেয়াল রাখবা। চড্ডুল তো সুলতান সাহেবের সাথে বসবো। 10 লাখ টাকা দিতেছে সে, না বসলে কে বসবো? এক ধার দিয়ে হ্যাঁ বসুক, আরেক ধার দিয়া যেন আমি বসি। 10 লাখ না দিলেও আমি কিছু দিব। আমার তো 10 লাখ দেওয়ার দরকার নেই। আমার মা তো নটি বেটি ছিল না, কি কও? মাহফুজ চুপ করে রইল। গনি মিয়া বললেন, 3টা গদিওয়ালা চেয়ার আমি পাঠাইয়া দিছি। জি আচ্ছা। 5-10 মিনিট কথা বলার সুযোগ থাকলে আমারে বলবা। কয়েকটা চুম্বক কথা পাবলিকরে বলবো, এতে তোমার লাভ বিনে ক্ষতি হবে না, ঠিক আছে? জি ঠিক আছে। তোমার শরীরের অবস্থা বড়ই শোচনীয়। যাও বিশ্রাম করো গিয়া। আগে শরীর ঠিক রাখবা। ধন দৌলত কিছু না, স্বাস্থ্যই আসল। চড্ডুল ব্যাপারীরে দেখো, তার কি টাকা পয়সার অভাব আছে? কিন্তু তার স্বাস্থ্যটা দেখো, শুনছি কিছুই হজম করতে পারে না। পানি খাইলেও নাকি বদহজম হয়, চুকা ঢেকুর উঠে। মাহবুজ ঘরের দিকে রওনা হলো। মাথার যন্ত্রণা বাড়তে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই হুঁশজ্ঞান বলে কিছু থাকবে বলে মনে হচ্ছে না। এটা খারাপ না। যার হুঁশজ্ঞান নাই তার দুশ্চিন্তাও নাই। সবচেয়ে সুখী মানুষ হলো মৃত মানুষ। চিত্রা বারান্দায় হাঁটাহাঁটি করছিল। তার হাতে নাটকের বই, পাঠ তার মুখস্থ। তারপরেও চোখ বুলিয়ে যাওয়া। মফস্বলের নাটকে মেয়েদের রিহার্সেলের দরকার হয় না। নাটকের আগে তাদের স্টেজে তুলে দেওয়া হয়। চিত্রা বই থেকে মুখ তুলে খুবই আশ্চর্য হলো। মাহফুজ উঠোনে দাঁড়িয়ে আছে, এমনভাবে তাকাচ্ছে যেন নিজের বাড়িঘর চিনতে পারছে না। মাহফুজকে ভয়ঙ্কর দেখাচ্ছে, মনে হচ্ছে টপ টপ করে চোখ দিয়ে রক্ত পড়বে। চিত্রা দেখে আঁতকে উঠে বলল, আপনার কি হয়েছে? মাহফুজ চট করে জবাব দিতে পারল না, তাকিয়ে রইল। তার কেমন যেন ধাঁধার মতো লাগছে। চিত্রা মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? সকালেও তো এত সুন্দর লাগেনি। অবশ্য এখন বিকাল, আকাশে সামান্য মেঘ আছে। মেঘলা বিকালে কন্যা সুন্দর আলো বের হয়। সেই আলো মনে হয় বের হয়েছে। সুলতান সাহেবের মেয়ে রানুর চেয়েও তাকে বেশি সুন্দর লাগছে। মনে হয় মেয়েটার শরীরে এখন জ্বর নেই, সে গোসল করেছে। গোসলের পরপর যে কোনো মেয়ের সৌন্দর্য 10 গুণ বেড়ে যায়। মাহফুজ থেমে থেমে বলল, তুমি কি গোসল করেছ? চিত্রা বলল, আমি গোসল করেছি কি করি নাই তা দিয়ে আপনার দরকার কি? জ্বর ছিল তো, জ্বর গায়ে গোসল করা ঠিক না, এই জন্য জিজ্ঞেস করেছি। হ্যাঁ আমি গোসল করেছি, আপনার কি হয়েছে? কিছু না। মাহফুজের মাথা ঘুরছে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাবে। সে উঠোনেই বসে পড়ল। চিত্রা এগিয়ে এসে মাহফুজের সামনে দাঁড়ালো। মাহফুজের মনে হচ্ছে মেয়েটা যেন বাতাসে ভাসতে ভাসতে তার দিকে আসছে। আপনার শরীর কি আবারও খারাপ করেছে? হুম। প্রায় কি আপনার এরকম শরীর খারাপ করে? কোনো ঝামেলা হলে শরীর খারাপ করে। কি ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা হয় নাই, একটু পানি খাবো। আপনি ঘরে এসে শুয়ে পড়ুন, আমি পানি এনে দিচ্ছি। চিত্রা জ্বর দেখার জন্য কপালে হাত দিতে গেল। মাহফুজ মাথা সরিয়ে নিল। চিত্রা কঠিন গলায় বলল, আমি গায়ে হাত দিয়ে জ্বর দেখলে কি কোনো সমস্যা আছে?
মাহবুজ বিড়বিড় করে বলল, না। তাহলে মাথা সরিয়ে নিলেন কেন? আমি খারাপ মেয়ে, শরীরে হাত লাগলে শরীর নোংরা হয়ে যাবে এজন্যে? আরে ছি, এসব কি বলো? তাহলে আপনি আমার হাত ধরুন, আপনাকে বিছানায় শুয়ে দেব। মাথায় মনে হয় পানিও ঢালতে হবে। মাহবুজ বিড়বিড় করে বলল, তোমাকে সুন্দর লাগছে। চিত্রা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। মানুষটা মনে হয় জ্বরের ঘোরে কথা বলা শুরু করেছে। জ্বর একবার মাথায় বসলে মাথার ভেতরের অনেক কথা আস্তে আস্তে বের হতে শুরু করে। চিত্রার মনে হয় এ লোকটার মাথার ভেতরে অনেক মজার মজার কথা আছে। কথাগুলো শুনতে নিশ্চয়ই ভালো লাগবে। তবে মাথার গভীরে বসে থাকা কথা শুনতে নেই, পাপ হয়। তার নিজের মাথার ভেতরেও অনেক ভয়ঙ্কর কথা আছে। সেই কথাগুলো অন্য কেউ শুনলে নিশ্চয়ই তার ভালো লাগবে না। সব মানুষেরই কিছু না কিছু ভয়ঙ্কর কথা থাকে। কথা যত ভয়ঙ্কর, মাথার তত গভীরে তার বাস। রানুর মতো ভালো মেয়েরও ভয়ঙ্কর কথা কিছু না কিছু থাকবে। মৌলানা ইস্কান্দার আলীরও থাকবে, থাকতেই হবে। মাহবুজ বিড়বিড় করে বলল, দাদি যান, একটু থামেন। চিত্রা বলল, কি বলছেন? মাহবুজ ক্ষীণ গলায় বলল, তোমাকে না, দাদিজানের সঙ্গে কথা বলি। কোথায় আপনার দাদিজান? মাহবুজ হতাশ ভঙ্গিতে চারদিকে দেখছে। চিত্রা শক্ত গলায় বলল, আর কথা না, এবার উঠুন, আপনাকে বিছানায় নিয়ে যাচ্ছি। মাহবুজ বলল, তোমাকে খুবই সুন্দর লাগছে। অবেলায় গোসল করেছ তো, এই জন্যে। অবেলায় গোসল করলে মেয়েদের খুব সুন্দর লাগে। চিত্রা বলল, গোসল না করলেও আমি সুন্দর। আর বিড়বিড় করতে হবে না, হাত ধরুন। মাহবুজ হাত ধরল। হাত ধরে যে তাকে প্রায় টেনে নিয়ে যাচ্ছে, সে কে? তার পরিচিত কেউ। তার গা থেকে অদ্ভুত গন্ধও আসছে, জর্দার গন্ধের মতো গন্ধ। ভালো লাগে, কিন্তু মাথা ধরে যায়। দাদিজানের মুখের পান থেকে কি এই জর্দার গন্ধ আসছে? পান হেঁচার খটখট শব্দটা হচ্ছে না। তার অর্থ একটাই, বুড়ি পান খাওয়া শুরু করেছে। দাদিজান, তুমি আছো? বুড়ি মাথা দুলাতে দুলাতে ছড়া কাটল। লাউয়ের ভিতরে বইয়া বুড়ি ছ্যাঁচা গুয়া খায়, একখান ঠেলা দেওসান দেহি কদ্দুর দূরা যায়। বুড়ি ছড়া বলতে বলতে খিকখিক করে হাসছে। মাহবুজ ভেবে পেল না, বুড়ির মনে এত আনন্দ কেন। চিত্রার খুবই অদ্ভুত লাগছে। সম্পূর্ণ অচেনা একটা জায়গায় সে আছে, অচেনা একজন মানুষের মাথায় পানি ঢালছে। অথচ ব্যাপারটা তার কাছে মোটেই অস্বাভাবিক লাগছে না। মাহফুজের বাড়িটা মাটির। মাটির বাড়ি বলেই কি বেশি আপন লাগছে? ইটের দালান, টিন, বাঁশের বেড়ার বাড়ি, এগুলো তো এত আপন লাগে না। মানুষ মাটির তৈরি বলেই কি মাটির ঘরবাড়ি এত আপন লাগে? চিত্রার মা বলতেন, মানুষের আসল ঘর মাটির কবর। চিত্রা তখন বলতো, ওটা ঘর না মা, গর্ত। মাটির নিচে ঘর হয় সাপের আর ইঁদুরের, মানুষের ঘর হবে মাটির উপরে। মৃত্যুর পর মানুষ আর মানুষ থাকে না, তখন সে গর্তে ঢুকে যায়। চিত্রার মা তখন অতি বিরক্ত হয়ে বলতেন, এর সাথে কথা কইলেও পাপ হয়, বিরাট পাপ। তোমাকে কি কথা বলার জন্য পা ধরে সাধি? কথা না বললেই হয়। মেয়ের সাথে নিতান্ত প্রয়োজন ছাড়া চিত্রার মা কথা বলতেন না। দুজন মানুষ পাশাপাশি বাস করছে, কেউ কারো সঙ্গে কথা বলছে না। মাহফুজ চোখ বন্ধ করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়। কি ভয়ঙ্কর নির্জন বাড়ি। গ্রামের বাড়ি কখনো এমন নির্জন হয় না। কেউ না কেউ সারাক্ষণ উকি ঝুঁকি দিতে থাকে। আজ কেউ নেই। সবাই জড়ো হয়েছে প্রাইমারি স্কুলের ময়দানে কিংবা ক্লাব ঘরের আশেপাশে। কাউকে পেলে ভালো হতো, তাকে ডাক্তারের খোঁজে পাঠানো যেত। এই গ্রামে ডাক্তার থাকেন বলে চিত্রার মনে হয় না। তবে 2 বছর পর থাকবে। ডাক্তার থাকবে, হাসপাতাল থাকবে, পাকা রাস্তা থাকবে। রোগীর খবর পেলে সাইকেল রিকশায় টং টং করতে করতে পাকা রাস্তায় ডাক্তার চলে আসবে। মাহবুজ পাশ ফিরতে ফিরতে বলল, দাদি যান, পানি খাবো। চিত্রা পানি আনার জন্য উঠে দাঁড়ালো। একটা ব্যাপারে চিত্রা খুবই আশ্চর্য বোধ করছে। মানুষটা অসুস্থ হলেই বিড়বিড় করে তার দাদিজানের সঙ্গে কথা বলে। নিন, পানি এনেছি। মাহবুজ পাশ ফিরে শুয়ে আছে। সেই অবস্থাতেই সে মুখ হা করল। চিত্রা বলল, এইভাবে তো পানি খেতে পারবেন না, আপনাকে উঠে বসতে হবে। উঠে বসতে পারবেন?
মাহবুজ সঙ্গে সঙ্গে উঠে বসল। গ্লাস হাতে নিয়ে সহজ ভঙ্গিতে পানি খেয়ে খাট থেকে নামতে গেল। চিত্রা তাকে ধরে ফেলে বলল, কোথায় যাচ্ছেন? ক্লাব ঘরে যাব। এই অবস্থায় ক্লাব ঘরে যাবেন মানে? তোমাকে তোমার মার কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঝামেলা হয়ে গেছে, বিরাট ঝামেলা। নাটক বন্ধ, এখনই তোমাকে পাঠিয়ে দেব। ঘটনা কি বলুন তো? ঘটনা কিছু না, তোমাকে পাঠিয়ে দিতে বলেছে। কে আমাকে পাঠিয়ে দিতে বলেছে? আমার দাদি যান। চিত্রা কঠিন গলায় বলল, আপনি আমার কথা শুনুন। জ্বরে আপনার মাথা এলোমেলো হয়ে গেছে। আপনি কি বলছেন না বলছেন নিজেই জানেন না। মাহবুজ ক্লান্ত গলায় বলল, এখন তোমাকে পাঠায় না দিলে বিরাট ঝামেলা হবে। ছোট্টুল ব্যাপারীকে তুমি চেনো না, ভয়ঙ্কর মানুষ। নাটকের শেষে সে তোমাকে নিয়ে যাবে। চিত্রা বলল, নিয়ে গেলে নিয়ে যাবে, আপনাকে এত চিন্তা করতে হবে না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। বুঝতে পারবো না কেন? এটা তো নতুন কোনো ঝামেলা না, পুরনো ঝামেলা। নাটকের মেয়ে মফস্বলে নাটক করতে গিয়েছে, আর মফস্বলের ক্ষমতাবান মানুষদের কেউ মেয়েটার সঙ্গে রাত কাটাতে চায় নাই। এটা তো এখনো হয় নাই। ও, আমার জন্য এটা নতুন কিছু না। ও, এসব আমাদের হিসাবের মধ্যে ধরা থাকে। ও, আমার মা ছিলেন খারাপ পাড়ার খারাপ মেয়ে। আমি নিজেও সেই জিনিস। আপনারা তো চিন্তা কি জন্যে? শুয়ে থাকেন। মাহবুজ শুয়ে পড়ল। চিত্রা নিজের মনে কথা বলে যাচ্ছে। মাহবুজ কথাগুলো শুনছে কি শুনছে না তা নিয়ে তার মাথা ব্যথা নেই। আপনি যখন ছিলেন না, তখন ছোটুল ব্যাপারে লোক আমার কাছে এসেছিল। তার সাথে কথা হয়েছে। এক রাতের জন্য আমি পাবো 10,000 টাকা। বুঝেছেন? এই টাকাটা আমার দরকার, আমার মায়ের দরকার। মাহবুজ তাকিয়ে আছে। তার মাথার তীব্র যন্ত্রণা কমে আসছে। মাথার ভেতর বসে থাকা দাদিজান মনে হয় পান খেয়ে খেয়ে এখন ক্লান্ত, কাঁথামুড়ি দিয়ে ঘুমোতে যাবে। আবু, ও আবু! মাহবুজ চমকে গেল। বুড়ি এখনো ঘুমায়নি, জেগে আছে। আবু রে, শোন। শুনতেছি। মেয়েটা মিথ্যা কথা বলতেছে, যা বলতেছে সবই মিথ্যা। আচ্ছা, দুঃখ ধান্দায় বড় হইছে তো, নানান সময় মিথ্যা বলতে হইছে। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না। আরে কি যন্ত্রণা, আমি মন খারাপ করব কেন? মাহবুজের মাথায় পানি ঢালা হচ্ছে। মেয়েটা শুধু যে পানি ঢালছে তা না, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাথার যন্ত্রণা মাহবুজের এখন নেই, কিন্তু তার কাছে সবকিছুই কেমন এলোমেলো লাগছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মাথা অসম্ভব খালি খালি লাগছে। এর চেয়ে বুড়ি যদি পান ছেঁচত ভালো লাগতো। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়ার ৫ম পর্ব। এর শেষ পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।